সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহীন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ওপর জোর দিয়ে জানিয়েছে হাসিনার অপরাধের ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবে। তবে জামায়াতে ইসলামী এই ঘোষণার পেছনে রহস্য ও ষড়যন্ত্র দেখছে। দলটির আশঙ্কা, অভ্যন্তরীণ রাজনীতির কেউ কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। অন্যদিকে এনসিপি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে। এমন পরিস্থিতিতে সাজাপ্রাপ্ত হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে সরকার। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় হাসিনার ফেরা ও বিচার, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন আমির, ঢাকা মহানগর উত্তর বাংলা জামায়াতে ইসলাম, ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য বিএনপি। যাচ্ছি মূল আলোচনায়। শেখ হাসিনা ভারতে আছেন। 5ই আগস্টে তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছিলেন। তারপর থেকে অনেক গুঞ্জন চলছিল কবে নাগাদ তাকে ফিরিয়ে আনা হবে। জুলাই অভ্যুত্থানে যে তার যে নির্যাতন, হত্যা, এই ধরনের ঘটনাগুলির জন্য তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে বেশ আলোচনাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হয়েছিল। এবং তার পরবর্তী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনেও যে সরকার এসেছে তারাও কিন্তু বারবার বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে বারবার আলোচনা করবেন। আলোচনা চলছেও, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা গতকাল রয়টার্সে সম্ভবত একটি সাক্ষাৎকার দিয়েছেন সরাসরি, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ডিসেম্বর নাগাদ তিনি আসতে পারেন। ফাহিমা নাসরিন মুন্নি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তার ডিসেম্বরের দেশে ফেরার বিষয় আসলে ঘোষণাকে আসলে বিএনপি কীভাবে দেখছে, যদিও তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত? জি, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, যেই অবস্থায় 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরে ফ্যাসিবাদ, যেই স্বৈরাচার শেখ হাসিনা উনি পালিয়ে গেলেন। এখন আওয়ামী ফ্যাসিবাদ সেই সময়ে দীর্ঘদিন পর 17 বছর তারা হয়তো পরাজিত হয়েছে, কিন্তু উনি তো ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে নির্বিঘ্নে উনি তো পার করে দিয়েছিলেন। আর ওনার নেতা কর্মী সবাইকে বিপদে ফেলে যেভাবে উনি হেলিকপ্টারে উঠে আবার বলেছেন কি উনি নাকি ভেবেছিলেন টঙ্গিপাড়া যাচ্ছেন, পরে দেখেন যে নিয়ে গেছে ভারতে। তো এই কথাগুলো, আর আজকে প্রায় এই তো 2 বছর হয়ে গেল। এখন সেই রকম একটা অবস্থায় যখন উনি বলেন ওই বাঘ আসছে, এই আসছি সেই আসছি, ওতে বিষয়টা সেরকম কিছু না। এটা হচ্ছে কি যে বলছেন কারণ উনি জানেন যে এখন আর ওনার কোনো রাজনীতি নেই বাংলাদেশে। ওনার কি এখন ইম্প্যাক্ট হতে পারে, মনে করেন উনি আসলো, এখন বিএনপি এটাকে কিভাবে দেখবে? বিএনপি আমাদের যেই সরকারটা গঠিত হয়েছে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, সেখানে এই 17 বছর পর উনি যখন ফ্যাসিস্ট, যে স্বৈরাচার যারা ছিল আওয়ামী লীগ, তারা যখন রাষ্ট্রের প্রতিটা স্তম্ভ, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা তিলে তিলে একটু একটু করে সব কিছু আবার পুনরায় তৈরি করা হচ্ছে, সেই রকম একটা জায়গায় এটা কোনো জাদুর কাঠি পেয়েছে এই সরকার, সেটা আমরা মনে করি না। কিন্তু একটা সদিচ্ছা যে আছে সব কিছু রিবিল্ড করার, একটা রাষ্ট্রকে ধ্বংসস্তূপ থেকে তিলে তিলে তৈরি করা, সেটা আছে। এখন শেখ হাসিনা এই কথাটা কি কারণে উনি বলছেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছে, অনেকেই ওনার সাথে ভারতে আছেন, অনেকেই ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে, বহু রাশিয়ান বেল্ট, বহু অন্যান্য দেশে তারা পৌঁছে গেছেন, এবং সেই সাথে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে যেগুলো পাচার করে নিয়ে গেছে, সেখানে পাচার করে নেওয়া টাকার মাধ্যমে আপনি জানেন যে উন্নত বিশ্বে যেমন পিআর ফার্ম, হ্যাঁ, কিংবা লবিস্ট ফার্ম, যেমনটা দেখেছিলেন যে সঠিকভাবে আওয়ামী লীগ তারা আপনার রিক্রুট করেছিল লবিস্ট ফার্ম তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। এখন তারা যদি মনে করে যে এই হাজারের ওপর ছাত্র জনতার যেই রক্ত, এবং আজকে প্রায় 40,000 ছাত্র জনতা যে আহত অবস্থায় আছে, এবং প্রায় 700 আপনার মানুষ অন্ধত্ব বরণ করেছে, মানুষের বাসার ভিতর স্নাইপার দিয়ে গুলি করে শিশুদেরকে
পাখির মতো হত্যা করেছে। বাংলাদেশের মানুষ এই মানবতা বিরোধী অপরাধগুলোয়, বাংলাদেশের মানুষ গুমের মতো নিষ্ঠুর অপরাধগুলোয় তাদেরকে মানে একেবারে ভুলে যাবে এই নব্যনাৎসীদের, আর তাদেরকে একেবারে লাল গালিচা বিছিয়ে আমরা ওয়েলকাম করবো, এটা ভাবার ভাই কোনো কারণ নেই। আপনি যেমনটা সঠিকভাবে বলেছেন, একটা ওনার মৃত্যুদণ্ডের সাজা অলরেডি ঘোষিত হয়েছে, এবং অন্যান্য গুমের মতন মানবতা বিরোধী অপরাধ বলুন, গণহত্যার মতো হাজার হাজার হত্যার অপরাধ বলুন, সেগুলোর যেই বিচার, সেগুলোর বিচারগুলো উনি আসলে বন্দি বিনিময় হোক কিংবা যেভাবেই হোক, ডিপ্লোম্যাটিক যেই টাই আছে তার মাধ্যমে আসলে আমি তো মনে করি যে বিচারের মুখোমুখি হওয়া, এবং উনি ওনার যেই সিনিয়র নেতাদের কথা বলেছেন তারা আসলে কতটুকু এগ্রি করছেন ওনার সাথে আসতে। নমুনা তো দেখতে পাচ্ছি না ভাই, 2 বছর প্রায় হয়ে গেল, কোনো নমুনা যেহেতু নেই, যদি আসেন মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাংলাদেশের মানুষই এটার জবাব দিবে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, আমাদের যে ল অফ দ্য ল্যান্ড যেটা আছে, এটার জন্য তো আমাদের বাইরের কোনো আইনের দরকার নেই, এটা তো তাদের সময়ই করা আইসিটি যে ট্রাইব্যুনাল আছে মানবতা বিরোধী অপরাধে। এখন তারা তো মানবতা বিরোধী অপরাধ করেছে একটা না, বহু। তো সেই অপরাধগুলোর বিচারের মুখোমুখি হওয়া এটা তো খুব জরুরি। বাংলাদেশের মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছে, তো ওনারা হোক, মুখোমুখি হোক, দেখা যাক বিচার, ন্যায় বিচার, বিচারের যেই কোর্স সেটাই নেবে, আমরা সেটাই আশা করি, এবং বাংলাদেশের মানুষ আমি তো মনে করি সেটাই ডিসাইড করবে। সিদ্ধান্তটা তো আলটিমেটলি আমাদের দেশের মানুষের, যে তারা কিভাবে দেখছে। আর আপনি জানেন যে অলরেডি আইনগতভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ আছে আইনের মাধ্যমে, কাজেই এবং আইনের মাধ্যমে এখন একটা তারা দল হিসেবে তাদের সামনে কীরকম, আর মানুষের অ্যাকসেপ্টেন্স তাদের বেলায়, সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের কোনো অনুশোচনা কি আপনি দেখেছেন? ওনারা আসতে চান? তার আগে ওনাদের এই যে হত্যাগুলো করেছে, গুমগুলো, এই যে বিচার বহির্ভূত হত্যা, এই যে ক্রস ফায়ার, এই যে এগুলোর কি আপনার ওই মাদের কাছে তো 2 হাত জোর করে মাপ চাইতে হবে, যেই ছেলেগুলোকে মেরে ফেলেছে, গুম করেছে, আমাদের ইলিয়াস আলী ভাই চৌধুরী আলম সহ, আমিনুল হক শ্রমিক নেতা সহ আমাদের যে হাজারের ওপরে মানুষকে গুম করেছে দেখেছেন? কিংবা এই কেবল 36 দিনে যে আপনার বলছে জাতিসংঘ 1400, আমরা বলি আরো অনেক 1400 রয়ে গেছে হয়তো, এত মানুষকে তারা হত্যা করেছে, এত রক্ত তাদের হাতে। তো লেট আস সি যে বাংলাদেশের মানুষ কি ডিসিশন নেয়, এটা তাদের ব্যাপার। জি, সেলিম ভাই, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের আমির সেলিম উদ্দিন ভাই, আমাকে একটু বলবেন, এই প্রশ্নটাই আসলে ঘুরে ঘুরে আসছে যে সাক্ষাৎকারে, যেমন রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং আইনি লড়াই করতে চান, রাজনীতিতে সক্রিয়ভাবে হতে চান। এটা আসলে জামাত কীভাবে দেখে আর কি? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক দুইজন সহ আমরা আমাদের দর্শনার্থী যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা একটা লেস ইম্পর্টেন্ট টকারি। হাসিনা আসবে ঘোষণা দিয়েছে, এটা বাংলাদেশের বাস্তবতায় খুব যায় না। আর এটা এক ধরনের পাগলের প্রলাপ বলা যায় যে হাসিনা এটা এরকম সুখ স্বপ্ন দেখা যায়, এরকম কথাবার্তা বলতে, চটকদার কথা বলতে হাসিনা কিছুটা অভ্যস্ত বটে। হাসিনা সবসময় এমন কিছু কথা কাজ বলে যেগুলো বাস্তবতার সাথে যায় না, কিন্তু মিডিয়া কাভারেজ পাওয়া যায়। এটা আমি সেই রকম একটা বিষয় দেখতেছি। হাসিনার বাংলাদেশে নিজে থেকে ফেরা, এটার কোনো বাস্তবতা আমি দেখি না। তবে হাসিনাকে ফিরাইতে পারলে, এবং ফেরানো উচিত, আর সরকার, বিরোধী দল, বাংলাদেশের পুরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করে যদি আমরা প্রপার কূটনৈতিক চ্যানেলে হাসিনাকে ফিরিয়ে এনে তাকে দণ্ডের মুখোমুখি করা যায়, এটা বাংলাদেশ সরকারের একটা বড় অর্জন হবে, দেশের জন্য একটা বড় অর্জন হবে, শহীদের আত্মা শান্তি পাবে। সেজন্য কূটনৈতিক চ্যানেলে ভারতের উপরে চাপ প্রয়োগের ব্যবস্থা সরকার করতে পারে, যাতে করে হাসিনাকে এনে সে যেসব অন্যায় অপকর্মগুলো করেছে, আমরা চাই না যে সে আয়নাগরে থাকুক, তবে আয়নাগরে তাকে দেখানো দরকার। আয়নাগরে অন্তত কয়েক ঘন্টাও যদি রাখা যায়, যে সে একটু অবজার্ভ করলো যে কীভাবে মানুষকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমাদের জোর দাবি আছে, এবং আমরা এই ব্যাপারে সোচ্চার যে তাকে দণ্ডের মুখোমুখি করতে হবে।
বিচারের মুখোমুখি করা। সে তো একটা ঘটনার নায়ক না, তার একটা শাস্তি হয়েছে। এখনও আপনার এই শাপলা চত্বরের বিচার তার সামনে অপেক্ষা করছে, আরও অসংখ্য কোণের বিচার তার জন্য অপেক্ষা করছে। অসংখ্য রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ, রাষ্ট্রকে বিদেশের হাতে তুলে দেওয়া, নানা চুক্তি করেছে যেগুলোর সাথে পার্লামেন্টে কখনো আলোচনা হয়নি, রাজনৈতিক দলের সাথে, তার নিজের দলের লোকেরাও জানে না। এই যে রাষ্ট্রের সাথে সে বেইমানি করেছে, এই ধরনের বেইমান মুনাফিকদেরকে এনে ভালো করে বিচারের মুখোমুখি করা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, বিশেষ করে জুলাই উত্তর বাংলাদেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশটা যে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এইটাকে কন্টিনিউ করার জন্য হাসিনাকে দেশে এনে তার প্রাপ্য, ন্যায্য, তার জন্য যেটা প্রযোজ্য সেই বিচার করে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা এটাই ফিল করি। বাকি আপনি যেটা বলেছেন সে আসতেছে যাইতেছে, সে বহু আগে সীমান্তে এসে বসে আছে, এখন মারা গেল কিনা আল্লাহ জানে। সে তো বহু আগে সীমান্তে আসছে, সীমান্ত থেকে বাংলাদেশে ঢুকতে সময় লাগে নাকি? এটা তো এসে যায়, কিন্তু সে তো সাহস নাই। আসলে সাহস থাকলে সে তো পালাইয়ে যাওয়ার কথা না। সাহস থাকলে সে আর্মিকে বলতো বা পুলিশকে বলতো যে তোমরা আমাকে প্রোটেকশন বাড়ো, আমি এখানে থাকবো, আমি গ্রেপ্তার হইলে দেশে গ্রেপ্তার হব। হোসেন মোহাম্মদ এরশাদের মতো লোককে যখন সেনাবাহিনী প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনাকে নিরাপত্তার জন্য বাইরে কোনো দেশে পাঠিয়ে দিই, সে বলছে না, আমার দেশেই মারা যাবে, বাইরে যাবো কেন? আর হাসিনা সে মানে দুপুরের খাবার রেডি, সেগুলো খেয়ে যেতে পারলো না, বেনেটি বেগনাটে কিছু পালাই গিয়েছিল, পরে আবার এসে গুরুটে নিতে হয়েছে, কত কাহিনী আমরা জানি। তো এখন সে ওখান থেকে চলে আসবে, এটা হলো তার দলীয় কর্মীদেরকে কোনো হয়তো তাদেরকে টিকিয়ে রাখার জন্য একটা অজুহাত হইতে পারে, এক ধরনের সস্তা বাহবানো। না, আমাদের নেত্রী এখনও সক্রিয় আছে। বাস্তবের নেত্রী যদি এত সাহসী হতো তাহলে নেত্রীকে তো আর ভারতে গিয়ে মামার বাড়ি আশ্রয় নিতে হইতো না। মানে কি এটা কি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কি এক ধরনের কৌশল, আর এটা অপকৌশল, বরং নেতাকর্মীদের বিপদে ফেলতেছে। এই দেশের মানুষ যে সহনশীল, তারা বলেছিল যে ক্ষমতা চাললে 1 লাখ লোক তাদের মারা যাবে, 5 লাখ লোক মারা যাবে। 1 লাখও বলছে, 5 লাখও বলছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, একজনও তো মারা যায়নি। এদেশের এই যে যারা এখন দেশে রাজনীতি করছে, সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই মিলে বলেছি যে না, কারো আইন শৃঙ্খলা, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে আইনের গতিতে যেতে দিতে হবে, কেউ অপরাধ করলে তার বিচার হবে। আমরা তো দেশে কোনো কোন খারাপি হতে দেই নাই। তাইলে এই যে তাদের এগুলো হলো ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে নিয়েছিল, যে আমরা নেমে গেলে কূটনীতিকদের বুঝিয়েছিল আমরা শেষ হয়ে যাব ইত্যাদি ইত্যাদি, ক্ষমতাকে পাকাপোক্ত করার কৌশল। আর এখন হলো কর্মীরা তো মরে গেছে, এই যে এমন মিছিল করে মানে যেন প্রত্যেকের পিছনে এক একজন আজরাইল দৌড়াইতেছে। আর সেই ফজরের আরও ভালো হয় তাহাজ্জুদের পরে করলে, এমন দৌড় দেখছেন কীভাবে, মানে চোখে মুখে কী উদ্বেগ, উৎকণ্ঠা। এরকম মিছিল কোন মানে নাই। আর এই যে কয়টা লোক ধরা খেয়ে জেলখানায় যাবে, ক্ষতিগ্রস্ত হবে, এটার চাইতে হাসিনার উচিত ছিল যে তার অপরাধ স্বীকার করে নিয়ে বরং বাংলাদেশে তার দলীয় নেতাকর্মী যারা আছে এদেরকে বলা যে তোমরা সবর করো, অথবা রাজনীতি তোমরা নতুন চিন্তা করো। আওয়ামী লীগ নামক এই দুষ্ট কতটা আমরা এটাকে ব্যানিশ করে দিচ্ছি, এটা দেউলিয়া দল হিসেবে ঘোষণা দিতে পারতো। এটা বরং সারা জীবন সে স্মরণে হয়ে থাকতে পারত। আওয়ামী লীগ 72 থেকে 75 এবং 72 থেকে নিয়ে এই পর্যন্ত এই জাতির উপরে যে অত্যাচার, জুলুম, এখন তো তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা খুনি দল, গণহত্যাকারী দল। জাতিসংঘ বাংলাদেশে আর কোনো এরকম জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে একটা দলকে যারা 1,500 মানুষকে খুন করার অপরাধী এবং 40,000 মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ যারা নিয়ে গেছে, সেই দল বাংলাদেশে রাজনীতি করবে, এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক আশা ফেরা বা সক্রিয় হওয়ার বিষয়টা আসবো। কিন্তু এর আগে আপনি সেলিম ভাই বলেন না, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে এখন তার এই ঘোষণার মধ্যে দিয়ে তার নেতাকর্মীরা আরও বিপদে পড়বে, কিন্তু উনি যখন 5 তারিখে তার নেতাকর্মীদের মাঠে রেখে উনি চলে গেলেন, সেটাতে আসলে 2টা বছর কি তারা সাফার করছে না তার নেতাকর্মীরা? এবং তার মতো স্বার্থপর পলিটিশিয়ান বাংলাদেশ মানে দ্বিতীয় আর একজন হয় নাই, যে তার দলের সমস্ত লোকদের ফেলে রেখে কাউকে তো কিছু বলে গেল না, একটা মোবাইল বক্তব্য দিতে পারতো। এটাও কি সরকার বা সময় লোকেরা বাধা দিছে, তার মোবাইলেই তো একটা ভাষণ রেকর্ড করে বলতে পারতো যে আমি বিপদে পড়ে গেছি, তোমরা যার যার নিরাপত্তার বিষয়টা দেখো আর আমি তোমাদের পাশে আছি। একটা শব্দ তো বললো না। এর চাইতে নিকৃষ্ট এবং ব্যর্থ রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে মনে হয় আর দ্বিতীয় জন্ম নেয় নাই।
শেখ হাসিনার মতো পলায়নপর নেত্রী। এখন সে ভারত থেকে মামুর বাড়ি থেকে বসে এখানে উস্কানি দিবে, আর বাংলাদেশ সরকারকে দেখবে নাকি? এ ধরনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের কঠোর হস্তে দমন করতে হবে। এখানে বসে যদি, এখানেও কিন্তু আপনাদের সাংবাদিকতার আপনারা মাইন্ড করবেন না, এখানে কিছু সিনিয়র সাংবাদিক, অমুক সাংবাদিক পরিচয় আসা একেবারে বাকায়দা হাসিনার পক্ষে সাফাই গাইতেছে, নতুন বয়ান হাজির করতেছে। এরা সরকার এগুলো দেখে না কেন? এই সমস্ত বিবৃতি দিয়েছে, এই আদালত সমস্ত যদি বয়ান নিষেধাজ্ঞা আছে। সৃষ্টিকারীদেরকে সরকারকে আইনের আওতায় নিতে হবে। দেশে আর নতুন করে ফেসিবাদ আসুক, স্বৈর শাসক আসুক, এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। এই এক শ্রেণীর বিপদগামী লোকেরাই তো হাসিনাকে আপা 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 বলতে বলতে মুখে ফেনা তুলে দিত। এটা মানুষ, সে তো মানুষ, তাকে আপা আপা বলতে বলতে এমনভাবে ফুলাইতো, তো সে তো আগেই শেষ। তার রাজনীতি স্বাভাবিকভাবে করবার যে বুদ্ধি দরকার, এটা তো আগেই শেষ হয়ে যেত এরকম ফ্লাটারিংয়ের কারণে। তো এই সমস্ত লোকেরা তো এখনও দেশে তারা অবাধ বিচরণ করতেছে এবং তারা নানা বয়ান, ফেসিবাদের বয়ান হাজির করতেছে। আপনারা মিডিয়ার এখানে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠান, তারাও তাদেরকে আপনারা আনতেছেন এবং তারা বয়ান হাজির করতেছে। না, যে কারো কথা বলার অধিকার আছে, আমরা কারো মুক্ত স্বাধীনতার বিপক্ষে না, কিন্তু এমন কাজ করা উচিত নয় যেটা জাতির মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি হয় কিংবা শহীদের আত্মা কষ্ট পায়, শহীদের উত্তরসূরিরা কষ্ট পায়। এমন লোকদেরকে মিডিয়া এনে তাদের চেহারা প্রদর্শনের তো কোনো বাস্তব কারণ নাই। এগুলো আমাদের চেক দিতে হবে। জি স্যার, ডাক্তার রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক এবং ইউথ লিডার, আপনি আমাকে বলেন যে আসলে যে আলোচনা চলছে আর কি, এইটাতে করে দেশ আসলে কোন দিকে যাবে? তার এই ঘোষণা তো এর আগেও মনে হয় আমরা শুনেছিলাম তার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে হয়তো আগস্টের মধ্যে তিনি ফিরবেন, আবার এখন ডিসেম্বর কেন? আর উনি কেনই বা ডিসেম্বর পছন্দ করছেন? আগে আসলে কি হয়? আইনের যদি মুখোমুখি হতেই হয় তা আপনি আজকেও পারেন, 6 মাস পরে কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আমরা ছোটোবেলায় যখন রচনা লিখতাম, তো রচনার শুরুতে একটা ভূমিকা থাকতো, লাস্টে হচ্ছে একটা উপসংহার থাকতো, আর মাঝখানে অনেক বানোয়াট কাহিনী থাকতো আর কি। তো এই হাসিনার প্রেক্ষাপটে রচনার সূচনাটা হচ্ছে হাসিনা কখনো দেশে ফিরবে না, উপসংহার হচ্ছে হাসিনাকে সরকার চাইলেও দেশে ফিরতে পারবে না। এটা হচ্ছে সূচনা এবং উপসংহার। এবার আসি মাঝখানে বর্ণনাতে। বর্ণনাতে হচ্ছে কি, পপ সম্রাট আদম খানের একটা বিখ্যাত গান আছে, সেই রেল লাইনের ধারে মেতপট্টার তীরে এক মধ্যবয়সী নারী এখন আসে দাঁড়িয়ে, খোকা ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না। হাসিনারটা এরকম যে হাসিনা ফিরবে নাকি ফিরবে না। আর একটা শরৎচন্দ্র একটা বিখ্যাত কথা আছে, যে সেটা হচ্ছে কি, একটা উপন্যাসের লাইন, দেবদাস ভাবিয়েছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহা জবাব দুটি কইল না। হাসিনা আসলে দেখলো যে আসলে কি হচ্ছে। আসলে হাসিনা একটা গণকেস, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা গণকেস। হাসিনার রাজনীতি দাফন হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর, এবং এটার শ্মশান বলেন আর কবরস্থান বলেন, গোরস্থানে বলেন, এটা দাফন হয়েছে 5 আগস্ট 2024 সাল। এটা হচ্ছে বাস্তবতা। এখনকার এই রাজনৈতিক বাস্তবতায় হাসিনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হাসিনা ফেরার কোনো সুযোগ নেই। এবার আসি কন্টেস্ট অ্যানালাইসিসে। ধরুন হচ্ছে কি, হাসিনা এতদিন যে ইন্টারভিউগুলো দিচ্ছিল, সব প্রত্যেকটা ইন্টারভিউতে হাসিনা হচ্ছে তার লিখিত ফর্মে বা মেইলে বা হোয়াটসঅ্যাপে উত্তরটা দিয়েছিল। প্রথমবারের মতো সে হচ্ছে ভিডিও কলে বা অডিও কলে সে 1 ঘন্টাব্যাপী সে একটা ইন্টারভিউ দিয়েছে। হাসিনা দেশে ফেরা তো বোধ পরের লাভ, হাসিনা আগে তার চেহারাটা দেখাক মানুষকে, তার অন্তত তার নেতাকর্মীদেরকে দেখাক, সে যে জীবিত আছে এটা আমি বিশ্বাস করবো কীভাবে, এটা তো এই হতে পারে। তো সে তার যে অস্তিত্ব আছে পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার অস্তিত্বটা আছে, সেই অস্তিত্বটা আগে জানান দেখ, এই চ্যালেঞ্জ আগে সে গ্রহণ করুক, পরে ফের আবার আলোচনা করুক। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন যে ভদ্রলোক ইন্টারভিউটা নিয়েছে তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। যদি রয়টার্সে জনসন, প্যাট্রিক, মাইকেল এই জাতীয় কোনো নামধারী যদি কেউ ইন্টারভিউ নিত, তাহলে এটার বিশ্বাসযোগ্য থাকতো। কিন্তু যে নামধারী নিয়েছে, সেই নামধারীর এখানকার এজেন্ডা হচ্ছে সে পুরাতন বন্দোবস্ত, মামা, ওই ভাই যে কথাটা বলছে যে মামার বাড়ি, সে মামার বাড়ি নানার বাড়ির গল্পটা এখানে ফেরত আনা। সুতরাং এই গল্প বাংলাদেশে আর নাই, এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। থার্ড কথা হচ্ছে কি, হাসিনা কি ফিরবে কি ফিরবে না। দেখুন, শুভেন্দু অধিকারী ইলেকশনের আগে, তার পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে, ইলেকশনের আগে সে বলেছিল যে বাংলাদেশে সে 5,000 মানুষ পুশিং করছে। জিতার পরে সে এটা টিউন চেঞ্জ করে ফেলছে, বলতেছে 10,000 মানুষ পুশিং করছে। মানে সে তার ওইখানকার রাজনীতি টিকানোর জন্য সে সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। তো পুশিং করার জন্য তো তাহলে হাসিনাও ফেরত আসতে পারে, হাসিনাকে যদি পুশব্যাক করে বাংলাদেশ ঠেলে দেয়, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে হাসিনা ফেরার সম্ভাবনা দেখেছি তার দৃষ্টিকোণ থেকে। সেকেন্ড কারণ হচ্ছে কি, ধরেন বাংলাদেশে কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে ইন্ডিয়া, তাই না, সর্বশেষ। তো এখন যদি বলে, যদি ভারত সরকার যদি কালকে উদ্যোগ নেয় যে ভারতে এতদিন ধরে যারা
অবৈধভাবে তারা বসবাস করতেছেন বা যারা এখানে আমুই পান্ডারা রয়েছেন, তারা এবার হয় বিচার লিগেল করে আসেন, নাহলে দেশে ফেরত চলে যান, তাহলে তার ফেরত আসার সম্ভাবনা আছে। এছাড়া হাসিনা ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। এবার আসলে লাস্ট কথা হচ্ছে কি, হাসিনা দেখুন 3 আগস্ট তার যত আত্মীয় স্বজন রয়েছে, তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি যত কিছু রয়েছে, তাপস হইতে যা আছে, পরশমণি তাপসমণি যা আছে, সবাইকে 3 আগস্টে দেশ ছেড়ে চলে গেছে। এগুলো একেবারে ইমিগ্রেশন রিপোর্ট। তার কোনো আত্মীয় স্বজনে বাংলাদেশে নাই, কোনো অস্তিত্ব নাই। এই যে আমরা বলি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, যে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি তো দেখেন সব বিদেশি নাগরিকত্ব ভরা। তো সে বিদেশি নাগরিকত্ব ভরা দেশে, তার জন্য কান্নাকাটির কেউ নাই। এখন সে এগুলো বলতেছে কেন? ওই যে কথা হচ্ছে রাজনীতি আপনাকে প্রাসঙ্গিক থাকতে হবে। রাজনীতি প্রাসঙ্গিক থাকার জন্য সে এখন তার নেতাকর্মীদেরকে ওই আরেকটা কথা হচ্ছে বিপদে ফেলার জন্য। দেখুন এই 2 বছর পরে এখন সে তার আসার এই বাস্তবতা থেকে বাংলাদেশে আসে, আপনি কি মনে করেন? কোনোদিনও না বাংলাদেশে নাই। এবার আমি আপনার একটা কথা বলি, চ্যালেঞ্জ দিলাম আপনাকে ওপেন। ধরেন আজকে যদি কথার কথা মানে হাইপোথেটিক্যালি ধরেন আজকে যদি বিএনপি, জামাত, এনসিপি, দেশের সকল মানুষ যদি তাকে এই আশ্বাসও দেয় যে আপনি আসেন, আপনার প্রতি আমরা ইনসাফ করবো, আপনাকে আমরা জেলেও রাখবো না, আপনার সাথে আমরা একটা নেগোশিয়েশন করবো, তারপর শেখ হাসিনা আসবে না। এই চ্যালেঞ্জ আমি দিলাম। কারণ কি জানেন? কারণ শেখ হাসিনাকে ফিরতে হলে শেখ হাসিনা যে সাম্রাজ্য, সে শাহজাদি শেখ হাসিনা, সে শাহজাদি যুগ আর বাংলাদেশে নাই। কারণ এই বাংলাদেশগুলো মীমাংসা হয়ে গেছে জুলাই আগস্টের মধ্যে দিয়ে। কারণ তার একটা হারুন লাগবে, তার একটা বেনজির লাগবে, তার একটা মামুন লাগবে। তার এরকম পেটোয়া বাহিনী না থাকলে, এই সেট আপ না থাকলে শেখ হাসিনা আসবে না। লাস্ট কথা আপনাকে বলি, যারা পলায়ন গেছে গণঅভ্যুত্থানের মুখে, তাদের ফেরার নজির খুব বেশি নাই। সে ফার্দিনান্দ মার্কোস হতে, রেজা শাহ পালভি থেকে শুরু করে যা আছে, ইদি আমিন হতে, কেউ দেশে ফেরত আসে নাই। আর শেখ হাসিনা ফেরত আসবে, শেখ হাসিনা বসে 80 বছর বা সে যেন ঘোষণা দিচ্ছে না যে নেতাকর্মীরা সব ফেরত আসবে। এই বিদেশে আরামায়েশের জীবন শেখ হাসিনা নাইলেন ইন্ডিয়ান নজরদারির মধ্যে ওখানে আছে, কিন্তু যারা আরামায়েশে দিনকাল পার করতেছে আপনার দুবাইতে, লন্ডনে, বিভিন্ন জায়গায়, তারা কেন আসে এখন জেল খাটবে বলেন আপনারা? এই বাস্তবতা থেকে বাংলাদেশে আছে। শেখ হাসিনার বয়স এখন অ্যারাউন্ড 80। এই 80 বছর বয়সে এসে সে এখন ওই মানে এই সাম্রাজ্য জীবন ছেড়ে এখন সে জেলের ভাত খেতে চাইবে না। সুতরাং এগুলো যে বলে নেতাকর্মীরা দেশে আসবে না, কখনোই না, যারা পালিয়ে গেছে কখনোই আসবে না। শুনেন, এখন শেখ হাসিনা এগুলো বলে শেখ হাসিনা জাস্ট রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য। আর ব্যাপারটা হচ্ছে ধরেন শেখ হাসিনা কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এই যে শেখ হাসিনা ঘোষণা দিছে, মিডিয়া একটা হাইপ তুলে গেল, সরকারের টনক নড়লো, বিরোধী দলের কথা বলছে, এই যে একটা প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা খুঁজে নেওয়ার জন্য। কারণ এখন জুলাই মাস চলতেছে, পরের মাসটা আগস্ট। সুতরাং তার এই দগ্ধ ক্ষতটা মোছার জন্য সে এই একটা মানে কৌশল অবলম্বন, অপকৌশল বলতে পারেন, সেটাকে সে আসলে বেছে নিয়েছে। এটার আসলে কোনো প্রাসঙ্গিকতা নাই। এবং এগুলো বলে আসলে শেখ হাসিনা আসলে ধরুন ওই ঘর পরা গরু সিঁদুরের মেঘ দেখলে ডরায়। আর হচ্ছে কি ধরুন ওই অন্ন বাস, যখন আপনার সবকিছু বেড়ে যায়, খড়কুটো ভেসে, তখন এটাকে বেঁচে থাকার লাস্ট আঁকড়ে ধরার যে একটা কৌশল বা অবলম্বন, তো সেটা এখন এই যে বন্যা ভেসে যাচ্ছে, তার রাজনৈতিক বন্যা বহু আগে বেশি গেছে। বাংলাদেশে এগুলা চলে না, বাংলাদেশে এগুলো মীমাংসিত হয়ে গেছে। আর এখানে শেখ হাসিনাকে ফেরত আনতে পারবে কিনা লাস্ট কথা হচ্ছে কি, শেখ হাসিনাকে এই সরকার চাইলেও ফেরত আনতে পারবে না। কারণ কি, আপনি প্রত্যাবর্তন চুক্তি বলেন, বন্ধু বিনিময় যত চুক্তি বলেন না কেন, শেখ হাসিনাকে ভারত কখনো ফেরত দিবে না। এই দালাল আমাকে তো শেখ হাসিনা ইন্ডিয়া ফেরত দেয় না, শেখ হাসিনা কেন ফেরত দিবে না? শেখ হাসিনা ফেরত দেবে না এই অর্থে, কারণ হচ্ছে কি, শেখ হাসিনার মতো আরেকটা যদি আদা কিনছি শিখি এই জাতীয় কোনো যদি ফেসি যদি বাংলাদেশে এই ভূখণ্ডে যদি উৎপাদন করতে হয়, তাহলে তার সাথে বিট্রে করা হবে। আর শেখ হাসিনা কাছে শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে অনেক কিছু দিয়েছি, সেগুলো মনে রাখবে, আমি তো কিছুই চাই না, আমাকে তো কিছু দেয়নি। তো এই লাস্ট পর্যন্ত তাকে এটা দেওয়ার জন্য শেখ হাসিনাকে ইন্ডিয়া কখনো ফেরত দেবে না। সুতরাং শেখ হাসিনা একটা গনচাপ্টার, এটাকে নিয়ে আসলে আমরা আলোচনা করার কোনো মানেই আমি দেখি না। এটা আলোচনা করার অর্থ হচ্ছে কি, তার উদ্দেশ্যটা হাসিল করা, এছাড়া কিছুই না। মুন্নি আপা, আপনার কাছে একটা প্রশ্ন থাকছে যে মিয়া গোলাম পরওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে সরকারের মধ্যে একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। এই অভিযোগের আসলে ভিত্তিতে আছে কিনা? সরকারের কোন অংশ, যিনি কাকে ইঙ্গিত করছেন? আমি ভাইকেও, সেলিম ভাইকে প্রশ্নটা রাখবো যে কেন উনি বলেছেন, আপনি যদি বলে নিতেন। এটা তো গোলাম পরওয়ার সাহেব এটার উত্তর সবচাইতে ভালো দিতে পারবেন, যেহেতু ওনার কাছে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট কি তথ্যটা আছে, কি প্রমাণ আছে, কিসের ভিত্তিতে উনি এইরকম একটা মন্তব্য করলেন, সেটা আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটার উত্তর খুঁজে পাচ্ছি না। আমি মনে করি যে দেখেন, বর্তমানে যেই এখন আমাদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে আওয়ামী লীগ তারা হয়তো বা চেষ্টা করছে বিভিন্ন তাদের বেশভূষা বদল করে বিভিন্নভাবে ফেরার জন্য, কখনো এই হিসাবে, কখনো সেই হিসাবে, আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায়শই, এবং এটার একটা প্রোপাগান্ডা আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, যেই দমন পীড়ন, যেই গুম খুন, যেই অত্যাচার নির্যাতন ভয়ের সংস্কৃতি তারা কায়েম করেছিল ফ্যাসিবাদ হাসিল করে, সেখানে বাংলাদেশের মানুষ আর ফিরতে চায় না। আজকে পরিবর্তিত যেই রাজনীতি, আজকে যেই একটা অসম্ভব পজিটিভ একটা যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দেখছি, কৃচ্ছতা যেখানে সাধন করা হচ্ছে, যেখানে সমস্ত অপচয়কে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আপনার নিরুৎসাহিত করা হচ্ছে,
সেখানে ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার মিথ্যা ছড়ানো, ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার একটা ওই অপপ্রচার, যেমনভাবে আমরা অতীতেও দেখেছি যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছিল। এখন সেই প্রোপাগান্ডা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা একটা স্থিতিশীল যেই একটা অবস্থায় আমরা আছি, বাংলাদেশের মানুষের যে একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের পরে এই নির্বাচিত সরকারের উপরে। কারণ আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছিল সাকসেসফুলি, এবং সেটা মধ্যে যারা এটার স্টেক হোল্ডার্স কিংবা সুবিধাবাদী অংশ যারা ছিল 5ই আগস্টের পর থেকে এটা সবাই মিলেই তারা করেছিল। এখন সেই রকম একটা অবস্থায় আওয়ামী লীগ তারা যদি মনে করে যে এই সোশ্যাল মিডিয়ায় কিংবা একটা ইন্টারভিউ দিয়ে গণমাধ্যমে তর্জন গর্জন করে যে 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশ, এই নতুন যেই একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তনের যে বাংলাদেশ, সেখানে যে কাউকে তারা ভয় দেখাবে আমি মনে করি না। এতে বাংলাদেশ মানুষ এখন অনেক বেশি সচেতন, এবং ফ্যাসিবাদ তারা রং হয়তো পাল্টাতে পারে যে আজকে লাল কালকে নীল, কিন্তু ফ্যাসিবাদ ফ্যাসিবাদী। আর ওই পারোয়ার সাহেবের কথায় যদি আবার আসি, পারোয়ার সাহেবের অতীতেও আমরা বিভিন্ন মাঝে মাঝে কথাবার্তা দেখেছি। এখন আমি মনে করি এটার আমার জামাতের যে ভাই এখানে আছেন রিপ্রেজেন্ট করছেন বিরোধী দল, তারা বিরোধী দলেরও একটা কনস্ট্রাকটিভ একটা ভূমিকা, বিরোধী দলও দে আর অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং সেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমাদের দল আমরা সব সময় আপনারা দেখছেন যে আমরা কিভাবে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা বলেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনারা করেন। তার অর্থ ভাই এইটা না যে যেই কথাটা উনি বলেছে সরকারের কোনো অংশের ভেতর যে আমাদের কে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কেন তারা ওই পতিত স্বৈরাচারকে আমরা ওয়েলকাম করব, কেন আমরা পতিত স্বৈরাচারকে ফিরিয়ে এনে কি আমরা লাভবান হব, কি আমরা আপনার আকাশের মাথায় উঠে যাব, এটা আমি ভাই বুঝতে অপারগ। ওই কারণেই আমি মনে করি যে এটার যথেষ্ট ওনার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে সঠিক, সেটা আমার জামাতের ভাই সেই ইনফরমেশনটা দিয়ে জাতিকে উদ্ধার করবেন। জি সেলিম ভাই, আপনি আসলে এর উত্তর কি দেবেন? আমি একটু কোট করতে চাই, সেটা হচ্ছে যে বিবিসি বাংলাকে মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটি অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও কেউ কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই আসলে অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র কেন দেখছেন, এবং অভ্যন্তরীণ রাজনীতি কারা কারা আসলে এই ষড়যন্ত্রের অংশ হয়েছে হতে পারে, এটা এই সংখ্যাটা কেন আসলো, কেন তিনি এই কথা বললেন? দেখেন, তিনিও ডেফিনেটলি বলেন নাই, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি একজন পলিটিক্যাল লিডার হিসাবে বা বিরোধী দলের নেতা হিসাবে, বিরোধী দলের একজন নেতা হিসাবে তিনি হয়তো নানা সার্কামস্টেন্স থেকে ডাইরেক্টলি কথাটা তিনি বলেননি, কথাটা ইনডাইরেক্টলি বলেছেন। ইনডাইরেক্টলি রাজনীতিতে কথা বলতে হয় এই জন্য যদি এরকম কিছু থাকে, এটা হলো সরকারকে সতর্ক করা, সরকারকে জাগ্রত করা, সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্সকে, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একটু মেসেজ দেওয়া যে যদি এরকম কিছু থাকে তারা যেন সজাগ হয়। সবসময় বিরোধী দলের কথাগুলো এই জন্য হয় না যে বিরোধী দল সরকারকে ঘায়েল করতে চাচ্ছে, হতে পারে বিরোধী দল সরকারকে হেল্প করতে চাচ্ছে, হইতে পারে। উনি তো বলেন নাই যে বিএনপি এইভাবে একেবারে ডেফিনেটলি বলেন নাই, উনি কিছুটা ইনডেফিনিট কথা বলেছেন। রাজনীতিতে কথাগুলো কখনো কখনো কাজে লাগে। আমরা যে আগে বলতাম যে আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিবে, দেশকে বিক্রি, তখন বলতো আরে এই জামাতের আর কোনো খায়া কাজ নেই, খালি কিন্তু বিক্রি করে নাই দেশ। আমাদের বন্দর দিয়ে দিয়েছে, আমাদের আখাউড়া রেল লাইন করেছে, তার শ্রমিক, তার সব কিছু, আপনি শুধু ঋণ আনছেন, ঋণটা পরিশোধ করতে হবে। মানে দেশকে একটা গোলামির নিগড়ে নিয়ে গেছিল। আমরা যেটা বলেছিলাম এটা তো শেখ হাসিনা তার শাসনামলে প্রমাণ করেছে। তো এরকম রাজনীতিতে কিছুটা স্পেকুলেশন যেটাকে বলে, কিছুটা অগ্রিম মন্তব্য যেটা হতে পারে ধরে নিয়ে কিছু কথাবার্তা বলা হয়, এটা সব যে একেবারে ভুল হয়ে যায় এরকম হয় না, অনেক কিছু এর বাস্তবতা আছে। আর এখানে আমি কিছু যোগ করতে চাই। আমাদের বিএনপির আপাতত বল আমার কোর্টে দিয়ে দিয়েছেন। প্রথম হলো যে দেখেন
এই বিচারটা একটা গতিতে আগাচ্ছিল, এই খনিদের বিচার এবং এগুলো তদন্ত খুব ভালোভাবে আগাচ্ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই যারা এই জুলাইয়ের অন্যতম যোদ্ধা লয়াররা, তাদের মধ্য থেকে একজন খুব দক্ষ লয়ারকে কিন্তু চিফ প্রসিকিউটর করা হয়েছিল, যিনি নিজে জুলাই যোদ্ধা এজ ওয়েল এজ একজন স্মার্ট লোক। তো কোনো কারণ ছাড়া, শুধু ওনাদের দলের না, আর তো কোনো কারণ না, ওনার বিরুদ্ধে তো কোনো ক্লেম মানেন নাই যে না আপনি দক্ষতার অভাব, আপনার এটা ওইটা, 1 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসছিল ওনার অ্যাসিস্ট্যান্টের কাছ কিন্তু থেকে, সেটা তো কোনো অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ওনার না, সেটা কোনো তো কই দুর্নীতি হলে তো এখন জেলে থাকার কথা না। ওনার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে মনে করছে সেটা বলি না। আচ্ছা ঠিক আছে, যেই করুক। তো এখন কথা হলো দুর্নীতি করলে অ্যাসিস্ট্যান্ট, দুর্নীতি করলে অ্যাসিস্ট্যান্ট ফায়ার হবে। আপনার দুর্নীতির জন্য তো আমি ফায়ার হতে পারি না, আমার দুর্নীতির জন্য আপনি ফায়ার হতে পারেন। তার মানে ওই অ্যাসিস্ট্যান্টকে বাদ দেওয়া যেত এবং সেটা বের করে আনা দরকার ছিল। এই যে ধরেন এটা বললেন যে দুর্নীতি হয়েছে, তো দুর্নীতিটা সরকারের দায়িত্বটা কি? এরপরে তো আমরা দেখলাম না, ওনাকে সরিয়ে দেওয়ার পরে আর কই। তার মানে এটা একটা বয়ান হাজির করা হলো, এটা তো আওয়ামী স্টাইল। মানে একজনের বিরুদ্ধে এটা হাসিনা কী করতো, আওয়ামী লীগ কী করতো, কিছু কথা বিএনপি আর জামাতের নামে ছেড়ে দিত, জাস্ট জামাত বিএনপি, বিএনপি জামাত, এগুলো বলে একটা ধোয়া তুলে তার সমস্ত অন্যায় কাজকে সে হালাল করে নিত। তো এই সরকারের কাছে তো আমরা এই প্রত্যাশা করেন। এই যে ভাই বললো যদি উনি বিএনপির লোক না, কিন্তু এই যে বললো যে শোনা গেছে, তো শোনা গেছে এর ভিত্তিতে তো আর কোনো অ্যাকশনে যাওয়া যায় না। যদি শোনা যেই থাকে তাহলে তো ওরে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কই ওনার অ্যাসিস্ট্যান্ট এটা কোথায় আছে এখন? তো কথা হচ্ছে না, কথা হচ্ছে বিচারের গতিটাকে স্বাভাবিক রাখার জন্য আমার দৃষ্টিতে এখানে যে সেট আপটা ছিল এটাই মানে যথার্থ সেট আপ ছিল, কিন্তু এটা করা হলো। এরপরে ওরা মিছিল মিটিং করতেছে এবং বলতেছে সামনে আসবে না, পুলিশকে ফায়ার করে দেবো, ফায়ার করে দেবো। তো আমাদের গোয়েন্দারা কোথায় ছিল, আমাদের পুলিশ কোথায় ছিল? কেন একেবারে মানে ঘেরাও করে পুরো মিছিলটা, এখানে 10-12 জনের মিছিল ছিল, এটা উঠে আনা গেল না কেন? বা কিংবা পরে এই যে এরকম কথা বললো, শাউটিং করলো, তাকে কি গ্রেফতার করা হয়েছে? যদি না হয়ে থাকে, এটা কি রাষ্ট্রের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ না? যে অপশক্তি যারা ফ্যাসিস্ট, যারা বিদায় নিয়ে গেছে, তার পক্ষে মিছিল করতেছে আর বলতেছে পুলিশকে সামনে আসবা নাইলে কিন্তু ফায়ার করে দেব। তাকে তো জীবন বাজি রেখে আমার পুলিশের উচিত ছিল তাকে ধরে নিয়ে আসা। এই 10-12টা লোককে ধরতে কী লাগে? কোনো ব্যাপারই না। হাজার হাজার লোকরে গুলি করে করে সরাই দিয়েছে, গুলিরও তো দরকার নাই। প্রশিক্ষিত পুলিশ যাইয়া জাম দিয়ে এটাকে ধরে নিয়ে আসা সম্ভব হইতো, টিয়ারশেল মেরে বিচ্ছিন্ন করে ধরে নিয়ে আসবে। এই যে এগুলো, তারপরে বিভিন্ন এলাকায় দেখা যায় যে এরা এখন সরকারি দলের বিভিন্ন নেতাকর্মীদের প্রশ্রয়ে তারা নিজেদেরকে আড়াল করে রাখার চেষ্টা করছে। এখানে সরকারের দায়িত্ব হলো তাদের নেতাকর্মীদেরকে এটা বলা যে এই ধরনের যারা ফ্যাসিস্টদের এক্সটেনশন বা ফ্যাসিস্টদের যারা গড়ে ওঠা লোক, এদেরকে একটু সচেতন থাকা, যাতে করে এরা কোনো প্রশ্রয় না পায়। একদিন প্রশ্রয় পেয়ে এরা মাথায় উঠে যাবে। তারপরে আপনার প্রশাসনকে বিএনপি কী করেছে, এই যে প্রশাসনে যারা আছে এরা কি সবাই বিএনপির লোক? বিএনপির কী বলে, এটা কি বিএনপি সরকার নিয়োগ দিছে? এই যে আওয়ামী লীগ যাদেরকে রেখে গিয়েছিল, এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। এই প্রশাসনকে নিউট্রাল করার জন্য বরং আমরা দেখছি উল্টো কিছু সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছিল ইউনূস সরকার, অনেকটা নিউট্রালি দিয়েছিল এবং তাদের মেয়াদও আছে, এখনও সময় আছে, 2-2.5 বছর বাকি। এদেরকে চেক করে নতুন লোক দিয়ে দেওয়া হয়েছে। এতে তো প্রশাসন অস্থিরতা তৈরি হয়। এবং ভালো লোককে যদি আপনি একজন সৎ অফিসারকে যদি আপনি সরাই দেন, তাইলে আলটিমেটলি তো আপনি অসৎকেই ইনভাইট করলেন। আর এগুলো আপনি শুনেন, একটা সরকার, আমি একটা কথা বলি, শেষ পর্যায়ে বিএনপিকে গিয়ে যদি বলেন, সরকারকে বলেন, যারা ক্ষমতায় গেছে সবার দলের লোকজনই কিন্তু সব জায়গাতেই কিন্তু আছে। আমি বিএনপিকে ব্লেম গেম করতেছি না, এটা জাস্ট আমি আলোচনা করতেছি। আলোচনাটা হলো এটা কামে লাগবে সরকারি দলের। বিএনপি ক্ষমতায় আসছে দীর্ঘদিন পরে এবং একটা বলা যায় অপ্রস্তুত অবস্থায় আসছে। এই যে এই সময়ে এসে হাসিনার পতন হয়ে যাবে, আমরা সরকার গঠন করে ফেলবো, আমরা বিরোধী দলে এরকম কেউ ভাবছি? কেউ ভাবি নাই। বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল হাদিয়া এই জাতিকে আল্লাহ দিয়েছেন, আমাদের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতন। এখন একটা রুগ্ন অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি তারা কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, বহুদিন দেশের সাথে তার কোনো যোগাযোগ নেই। যতই বলেন আপনি দূর থেকে একটা জিনিস দেখা আর কাছে এসে, তো তার সব বুঝে উঠতে তো সময় লাগবে ভাই। আমরা মনে করি না যে এটা সরকারকে ওভারনাইট সব শেষ সমাধান করে ফেলবে, এটা এত অবিবেচক হইলে তো চলবে না। সরকারকে সময় দিতে হবে এবং তারা কাজ করছে।
কিন্তু আমরা বলছি যে এই জিনিসগুলো কিছু জিনিস আছে এটাকে এজ ইট ইজ রাখা যায়। আপনি করবেন কোনটা যেটা আপনার জন্য থ্রেট মনে করবেন, যেটা আপনি মনে করবেন আপনার জন্য হার্মফুল, ওইটাতে আপনি হাত দেবেন। যেটা স্টেবল আছে, আপনার কোনো ক্ষতি করতেছে না, আপনি আগে ওইটাকে হাত দেবেন নাকি? এই জাতীয় কিছু ব্যাপারারই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি বিচক্ষণ মানুষ এবং বেশ ভালো ভালো কিছু তার ব্যক্তিগত পক্ষ থেকে তিনি আচার ব্যবহার কিছু বিষয় যেগুলো আমাদের দেখাচ্ছেন, আশা করছি গোটা প্রশাসনে তিনি সেটা করবেন এবং তার দলের লোকেরা সেটা অনুসরণ করবে। এবং আরেকটা এই বিষয়ে আমি একটা কথা বলি শেষ করছি, শেষ করছি। জুলাই সনদের আলোকে যে গণভোট হইল, যে গণভোটের রায় কার্যকর করার কথা ছিল, এই গণভোটের রায় কার্যকর না করলে আপনি তো ফ্যাসিবাদকেই, আপনি মুখে বলেন আমি ফ্যাসিবাদ মানি না, ফ্যাসিবাদ, কিন্তু আলটিমেটলি এই গণভোটের কথাই ছিল যে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান রচনা করব, পুরাতন সংবিধানকে ফেলে দিয়ে, এবং আমরা স্বৈর শাসন ফ্যাসিবাদ যেন আর আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এইটা তো এখনো আমরা করতে পারলাম না। এইসব কারণে হয়তো মাননীয় মিয়া গোলাম পরোয়ার সাহেব হয়তো তিনি যে ধারণাটা করেছেন এটা এইসব প্রেক্ষিতে হয়তো তিনি করেছেন। রাকিব আল হাসান, আপনি কি মনে করেন যে মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন সেগুলি এইসব প্রেক্ষাপটে গণভোটের যে ভাই বললেন তার বিষয়গুলি ফলাফল বা ফলপ্রসূ না হওয়ার কারণে অন্তর্নিহিত রহস্য, ষড়যন্ত্র প্লাস সরকারের কিছু অংশ ফ্যাসিবাদ ফেরানোর জন্য ষড়যন্ত্র করছে, এগুলো কি যায়? না, আমি একদমই মনে করি না। ভাই একটা কথা বলছিলেন যে এই গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন সংবিধান রচনা করার, মাত্রই বলেছেন নতুন সংবিধান রচনা করার কোনো আলাপ কিন্তু কখনোই ওঠে নাই। এটা শুধুমাত্র জামাতের দাবি শুরু থেকে ছিল। ওনারা বলছে ৭২ সংবিধান ফেলে নতুন সংবিধান রচনা করতে হবে। এখন উনি আবার সরকারের উপর ঠেলে দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে কখনো এই স্ট্যান্ড ছিল না নতুন সংবিধান। সরকার বলতে পারে কি বিএনপি সরকার, হ্যাঁ বিএনপি, এখন যদি বিএনপি জুলাই চার্টারটা, হ্যাঁ অনুচ্ছেদ ৮ এবং তফসিল ১ এখানে দেখেন না, এখানে কি লেখা আছে বলেন? নতুন সংবিধান লেখার কোনো আলাপ আলোচনা নাই। একটি গণতান্ত্রিক সংবিধান, নতুন সংবিধান মানে আমি এটাই বুঝছি, গণতান্ত্রিক শব্দটা ওখানে নাই, গণতান্ত্রিক সংবিধান না, এটা কখনো ছিল, আবার কখনো ছিল সংবিধান, এটা আপনি কনফিউজ করতেছেন না, একটা গণতান্ত্রিক সংবিধান কিন্তু আছে, আপনি এখন দেখতে পাবেন কোন রকম জুলাই সনদ আমরাও তো সই করেছি, সরকার থেকে তো আমরা বারবার বলেছি যেটাকে নতুন সংবিধানের কোনো আলাপ আলোচনা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার বক্তব্যটা ক্লিয়ার। ঠিক আছে, মানি হইল নতুন সংবিধান, নো নো সংস্কার মানি হইল নট রিয়েলি, নো তাহলে আপনার সংবিধান ব্যাপারে আপনি দেখে নিন, না আপনি লেখা আছে পরিষ্কার গণতান্ত্রিক সংবিধান রচনা হবে এবং ফ্যাসিবাদ এবং স্বৈর শাসন যেন আর ফিরে না আসে সেই ব্যবস্থাটা করা হবে। সেটা হচ্ছে কি আপনার বিদ্যমান যে সংবিধানটা আছে, সংবিধানটা ছুঁড়ে নতুন সংবিধান লিখলে নতুন সংবিধান লেখা, আদারওয়াইজ নতুন সংবিধান লেখা এটাকে বলে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল টার্ম, লিগ্যাল টার্ম। হ্যাঁ, গেল এক নম্বরের কথা। দুই নম্বর কথা হচ্ছে উনি যে কথাটা বলছেন যে গোলাম পরোয়ারের সংবিধানের কথা তো আমরা কখনোই শুনি, উনি মাত্র বলছেন, উনি মাত্র, এটা কখনোই ছিল না, এই আলাপ কখনোই ছিল না, আমি যাচ্ছি আমি এই আলাপ কখনোই ছিল না, এই আলাপ কখনোই ছিল না। নো আপনি মিস ইন্টারপ্রিট করতেছেন। আপনি ইয়েতে যান, আমি জুলাই সনদটা নিয়ে আসেন, আপনি দেখেন কখনোই লেখা নাই, কখনো তফসিল এর মধ্যে এটা পরিষ্কার লেখা রিজলভ ইস্যু, এটা একটা রিজলভ ইস্যু, যারা নির্বাচনে জয়ী হবেন হ্যাঁ তারা কি সংবিধান লিখবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। এটা কখনো ছিল না, এটা ছিল না, নো অস্বীকার করলে শোনেন আমার মনে হয় রাকিব একটা কথা বলছেন। আচ্ছা আমরা কথা কন্টিনিউ করি, লেখা আছে আপনি দেখে নিন। জুলাই আমি বলি একটু, যেহেতু এই টপিকটা আসলো, সেটা হচ্ছে কি ধরেন জুলাইয়ের ব্যাপারটা হচ্ছে জুলাই একটা স্বাক্ষরিত সনদ। যখন জুলাই সনদটা স্বাক্ষরিত হলো, স্বাক্ষরিত সনদ বিএনপি শুরু থেকে লাস্ট দিন পর্যন্ত বিএনপি বলে আসছে তারা স্বাক্ষরিত সনদটা অক্ষর অক্ষরে পালন করবে, যা স্বাক্ষরিত সনদ। কিন্তু স্বাক্ষরিত সনদের পরে তারা যে অধ্যাদেশটা জারি করেছিল, সেই অধ্যাদেশটা বিএনপি শুরু থেকেই ডিনাউন্স করেছে, এবং সেখানে তখন এই আপনার কমিশন গঠনের ব্যাপার স্যাপারগুলো আসছিল, সেটা তো বিএনপি কখনোই শপথ নেওয়ার আগেও বলে নাই, পরেও বলে নাই। এটা হচ্ছে একেবারে মানে ফ্যাক্ট, আমি যেটা বললাম। এখন রাজনৈতিক মীমাংসা, রাজনৈতিক স্ট্যান্ড বা যেটা দুই দলে থাকতেই পারে, আপনারা ওটা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আমি ফ্যাক্টটা নিয়ে বললাম। এবার আসে গোলাম পরোয়ারের আলাপটা। দেখুন, মিয়া গোলাম পরোয়ার উনি সেক্রেটারি জেনারেল জামাতের, তাই না? উনি একজন দায়িত্বশীল, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, এবং উনি বলছেন যে সারকামটেনশিয়াল এভিডেন্স। এখন সারকামটেনশিয়াল এভিডেন্স তো আমি এরকম কিছু দেখতেছি না। সুতরাং উনি যেটা বলছেন আমি মনে করি যেটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না। কারণ উনি যদি এরকম কিছু বলতেন যে ঠিক আছে আমার সাথে বিএনপির অমুক মন্ত্রীর কথা হয়েছে, অমুক স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা হয়েছে, তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, আওয়ামী লীগকে বিচার করতে চায় না, তাহলে আপনি মিনিমাম কোনো এভিডেন্স থাকতো। কিছু কিছু দেখবেন পত্রিকার মধ্যে লেখা থাকে, আপনারা যখন ইন্টারভিউ করেন তখন এরকমভাবে লেখেন যে হচ্ছে কি নাম প্রকাশ করার না সত্ত্বে
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরকম কয়েকজন মানে স্ট্যান্ডিং কমিটির নেতা যিনি বা সিনিয়র নেতা চান আমাদের না বলেছেন নেতা হিসাবে মানে এক্স্যাক্টলি, বক্তব্য দিতে। এরকম কোনো বক্তব্য কিন্তু তার আমি পরিচয় ছাড়াই দিলেন। দেখিনি। উনি জাস্ট এটা বলে আসলে ব্যাপারটা হচ্ছে কি ধরেন এটা বলে আসলে মানে সরকারের দিকে একটু অ্যাটাক করা আর কি, মানে একটু মানে সরকারকে একটা অফেন্সিভ খেলা। আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একটা অফেন্সিভ খেলতে গেছেন এই ইস্যুতে, উনি একটু সরকারকে একটু ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছেন আর কি। আর একটা ব্যাপারটা হচ্ছে ধরেন আমি না একটা গল্প বলি আপনাকে এই ক্ষেত্রে, একটা গল্প হচ্ছে কি ধরেন গল্পটা খুব পরিচিত গল্প। গল্পটা হচ্ছে এরকম যে ধরেন যখন লোহা আবিষ্কার হলো তখন গাছ হচ্ছে কি আপনার টেনশনে পড়লো না, কিন্তু যখন মানে কুড়ালের ওই পাটটা আবিষ্কার হলো মানে লোহাটাকে গলায় যখন আপনি পাত হিসাবে আবিষ্কার, তখনও গাছ টেনশনে পড়লো না, কিন্তু যখন হাতল আবিষ্কার হলো তখন গাছ টেনশনে পড়ে গেল। তখন একটা ছোট গাছ বড় গাছকে প্রশ্ন করতেছে যে তুমি এতদিন টেনশনে পড়ো না, এখন টেনশনে পড়তেছে কেন? এখন টেনশনে পড়তেছে কারণ হাতলটা তো কাঠের তৈরি, কারণ আমার গড়ের শত্রু যদি বিভীষণ হয় তখন আমি টেনশনের জন্য কারণ হচ্ছে কি আমি এভাবে ব্লাইন্ড চেক দিয়ে কাউকে আসলে অবিশ্বাস মানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যেতে চাই না, কিন্তু সার্কামটেনশিয়াল এভিডেন্স যদি আপনি বলতে চান তাহলে কিন্তু 1986 আমার ফিরতে হয়। 1986 কিন্তু আপনার এই যে জামাত এবং হচ্ছে কি আপনার আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা মানে সন্ধি হয়েছিল, একটা সন্ধি হয়েছিল, ঠিক আছে? সন্ধিটা কি পজিটিভ সন্ধি না ইতিবাচক সন্ধি না নেতিবাচক সন্ধি, সে বিভিন্ন আলাপ, কিন্তু একটা সন্ধি হয়েছিল। সুতরাং আওয়ামী লীগ যদি ফিরতে হয়, এই যে হাসিনা বলতেছেন যে হাসিনা ফিরবে, হাসিনা ফেরার জন্য ধরেন আমি আগের আলাপে আমি আপনাকে একটা পরিস্থিতি দিলাম, এই পরিস্থিতি না হলে হাসিনা ফিরতে পারবে না। আর একটা পরিস্থিতি হাসিনা চায়, সেই পরিস্থিতি হচ্ছে কি আর একটা গণ-অভ্যুত্থান, আর একটা সরকার ফেলে দেওয়ার আন্দোলন বা আর একটা কোনো ধরনের জনরোষের আন্দোলন তৈরি করা। এখন এই জনরোষের আন্দোলন তৈরি করতে হলে তো আপনার হাসিনার তো এই এক্সিস্টিং তার দলের নিষেধাজ্ঞা রয়েছে, তার এখন পার্টিতে কেউ রাজনীতি করার সুযোগ নাই। তার মানে তার এখানে এমন একটা শক্তির সাথে আঘাত করতে হবে যে শক্তির হচ্ছে কি বিদ্যমান এক্সিস্টিং যে রুলিং গভর্নমেন্ট, সেই রুলিং গভর্নমেন্টকে ফেলে দিবে। সুতরাং ফেলে দেওয়ার জন্য আমি যদি সার্কামটেনশিয়াল এভিডেন্স মিলাতে চাই তাহলে তো গোলাম পরোয়ার সাথে এই সার্কামটেনশিয়াল এভিডেন্স এভাবে মিলে যায় জামাতের সাথে আওয়ামী লীগের আঘাত হতে পারে, কারণ অতীতে তো আপনারা 2 বার 3 বার আঘাত করছেন, আর সামনে আঘাত করতে অসুবিধা কোথায়? সুতরাং এই যে সার্কামটেনশিয়াল এভিডেন্স দেন, সার্কামটেনশিয়াল এভিডেন্স কিন্তু আপনার জন্য সুইসাইডাল। সুতরাং এই ধরনের উদাহরণ আমি মনে করি আপনি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন, কারণ এখন তো ওপেন প্ল্যাটফর্ম পলিটিক্স, এখন তো কোনো সরকার বা বিরোধী দল কারো রাজনীতি করার জন্য কোনো আটক নাই, কোথাও কোনো বাধা নাই, তাহলে আপনি বললে সরাসরি বললেন, সরাসরি অভিযোগ আনেন। কিন্তু আপনি এই ধরনের মানে টুইস্টিং মন্তব্য করতে দায়িত্বশীল জায়গা থেকে, এটা যদি জামাতের অন্য কোনো নেতা বলতো, ওয়ার্ড থানা লেভেলের নেতা, তাহলে আমি এটা উড়ে দিতাম। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল উনি বলেছেন। আর একটা কারণ হতে পারে উনি নির্বাচনে হেরেছেন, নির্বাচনে হেরার কারণে ওনার স্বাভাবিকভাবে অনেক ডিপ্রেশন থাকতে পারে, ডিপ্রেশন জনিত পোস্ট ডিপ্রেশন হিসাবে উনি হয়তো অনেক কিছু বলে ফেলতে পারেন। সেটা যদি বলে থাকেন তাহলে এটা আমি কোনো আমল নিতে চাই না। রাকিব আপনার কাছে আসবে, এর আগে মুন্নি আপনার কাছে আমি আবার একবার আসছি। মুন্নি আপা একটু বলবেন যে ওই অভিযোগের মানে কেন আসে বারবারই, মানে যখনই শেখ হাসিনা স্বৈরাচার বা তাকে ফিরিয়ে আনা বিচার প্রক্রিয়ার কথা আসে তখনই কেন জানি সরকারের দিকে একটা আঙ্গুল থাকে, আবার সরকারের পক্ষ থেকে আবার বিরোধী দলকে চাপানোর একটা বিষয় থাকে, যে এইগুলি কেন মানে এই জায়গাতে সরকারের দিকে মানে- আঙুল থাকে, এটা তো বিষয়টা তো মোটেই সেরকম না। মানে এই যে ধরুন গোলাম পরোয়ার তো কালকে বিবিসি বাংলা বলেছেন, বুঝেছি ছাড়াও তো অনেকে বলছেন। হ্যাঁ, না এটা হয় কি যে আপনি দেখেছেন তো না যে জামাত যখন ভারতের বেলায় কিংবা আওয়ামী লীগের বেলায় তাদের বক্তব্যটা কি ছিল, যে ওনারা কারোর সাথেই শত্রুতা চায় না। এই বক্তব্য তো তাদের পক্ষ থেকে উপরের এসছে না এসছে। তাই যদি হয় এবং বিভিন্ন সময় জামাতের সাথে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন তাদের নেতা কর্মীদের আতাত, নির্বাচনের সময়ের কথা বলছি, নির্বাচনের আগের কথা বলেন, কিংবা আমরা দেখেছি এবং এখনো দেখছি সেই রকম একটা অবস্থায় কেবল একটা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এখন খুব যে একটা কাজ হবে সেটা আমি মনে করি না। জুলাই সনদ নিয়ে তাদের ওই টুইস্টিং বক্তব্য আছে, কিন্তু জুলাই সনদটা এত পরিষ্কার যে যেটাতে আমরাও তো এটার অংশীদার, খুব কঠিনভাবে অংশীদার। এখন ইন্টারিমের সময় আপনার কে সুবিধা নিয়েছে, কাদের পক্ষে কি ছিল মাঠ, সেটা আমরা সবাই জানি। কিন্তু জুলাই জাতীয় সনদ দেখেন 2024 সালের ঐতিহাসিক জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটা রাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশের কীরকম হবে, শাসন ব্যবস্থা কীরকম হবে, সংবিধানের মৌলিক সংস্কার আনার লক্ষ্যে তৈরি একটা ঐতিহাসিক রাজনৈতিক দলিল। এটা নিয়ে তো ভাই আমাদের কোনো দ্বিমত নাই। এটা না আমরা বারবার বলেছি যে এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন এখানে আপনার রাজনৈতিক যে ঐক্যমত সেটা আমাদের যেমন হয়েছে, যে এটার যে মূল উদ্দেশ্য সেটা আমরা যেমন জানি যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবার কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে, নারীদের প্রতিনিধিত্ব যে বৃদ্ধি করবার কথা, ওনারা তো একজন নারীকেও সরাসরি নির্বাচনে, যদিও তারা সই করেছেন, অঙ্গীকার করেছিলেন, কই দেয়নি তো একজন নারীকেও সরাসরি নির্বাচনে, তারা কি নির্বাচন করতে দিয়েছে নাকি? মোটেও দেয়নি। কাজেই সংবিধানের যে সংশোধনটা আনার কথা বলা হচ্ছে সেটা তো আমরা আশা করছি যে সঠিকভাবে হবে। তবে গণভোট নিয়ে
ওনারা যেই কথাটা বলার চেষ্টা করে, দেখেন গণভোটের বিধানটা সংবিধান থেকে আওয়ামী লীগ আপনার ওই বাতিল করে দিয়েছিল। 142 হ্যাঁ, এখন তার পরবর্তীতে এটাকে সংবিধানে সঠিকভাবে প্রতিস্থাপন না করে আইন করে করতে হয়, সংসদে মেজরিটি ভোটের মাধ্যমে এটাকে আনতে হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ওরকম আইন না, অর্ডিন্যান্সের মাধ্যমে ভাই গণভোট হয় না, আর যেটাই হোক, কারণ অর্ডিন্যান্স তো থাকে ইন অ্যাবসেন্স অফ দ্য পার্লামেন্ট। অর্ডিন্যান্সটা কখন হয়? যখন সংসদ না থাকে, তাই তো? তো ওই সময় ছিল না। আচ্ছা, কিন্তু তার মানে এটা না যে এখন যেহেতু সংসদটা আছে, এখন সংসদে সবকিছু এনে সংবিধানটাকে সংশোধন করা হয়েছে এই পর্যন্ত 17 বার, হয়েছে না? তো এখন যখন বলা হচ্ছে যে ঠিক আছে আরো একবার আরো এটাকে যেই যেই প্রয়োজনগুলো আছে, জুলাই সনদের যেই যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সংশোধন করা হবে, জামাত বলছে সংস্কার করা হবে। সংবিধান কি সংস্কার হয়? সংবিধান কি হয়? কি হয়েছে এই পর্যন্ত? সংশোধন হয়েছে। কাজেই ওই বিয়োজনটাও সংশোধনের মধ্যেই আসে, মানে অ্যামেন্ডমেন্ট। তো এই জায়গাটায় আপনার ধোঁয়াশা তৈরি করার ভাই কোনো দরকার আমাদের আছে বলে আমরা মোটেই মনে করি সেলিম না। ভাইয়ের কাছে যাবো। সেলিম ভাই আসলে বারবারই আসে এরকম একটা বিষয় আসছে আর কি, যে যখন আপনাদের নেতা বলছেন যে রাজনৈতিক কোনো অংশ কেউ কেউ সঙ্গে জড়িত থাকতে পারে শেখ হাসিনা ফিরানোর বিষয়ে, কিন্তু আবার এটাও আছে যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটি সমঝোতা, গোপন সমঝোতা হয়েছে কিনা একটু সন্দেহ প্রকাশ করেছেন অনেকে, করছেন। এটা মানে কি কারণে বলছে যে ভারতের সঙ্গে আপনাদের একটা বৈঠক হয়েছিল, ভারতের ইয়ের সঙ্গে একটা রাষ্ট্রদূতের সঙ্গে সম্ভবত, তো সেইগুলা নিয়ে আসলে বারবার কথা উঠছে কেন? প্রথম কথা হচ্ছে বিএনপি এই প্রশ্নটা আপনাকে আমি রাখবো। জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও এবং আর অনেকেই স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও জুলাই নিয়ে বিএনপি একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জুলাই সনদে পরিষ্কার বার্তা হলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম এই যে এমপিরা হবেন তারা প্রথম শপথ নেবেন হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। ওই শপথ নিলে এই শপথের পর শপথের আইন আছে, এই শপথের পর তারা সংবিধান সংস্কার করার পরে আপনি এই সংস্কার পরিষদ শেষ হয়ে যাবে, তারপরে তারা পার্লামেন্ট মেম্বার হিসেবে তাদের কার্যক্রম শুরু। ওনাদের দুইজনকে আমি জুলাইয়ের ওই যে ভোটের উপরে যে 4টা প্রশ্নের উপরে ভোট নিয়েছে সেই জায়গায় কথাগুলো আছে। আর চার্টারের অনুচ্ছেদ 8 আমি আবারও বলে দিচ্ছি, ওনার নোট নিয়ে যাক। অনুচ্ছেদ 8 তফসিল 1-এ পরিষ্কার করে বলা হয়েছে যে এইটাতে যারা এই নির্বাচনে জয়ী হবেন তারা প্রথমে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নেবেন না, প্রথমে নেবেন সংবিধান সংস্কার পরিষদ, এবং 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার শেষ হলেই দেন আপনি ওনারা পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নেবেন। অবশ্যই ছিল। আপনি আজকে ভাইয়া আপনি একজন আমি মনে করি সচেতন মানুষ, আপনি আজকে যাইয়া পড়বেন, পরে আপনি আলাদা আমার সাথে কথা বলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, স্বাক্ষরিত নভেম্বরে যেটা অধ্যাদেশ করেছে, অধ্যাদেশে ঢুকাইছে, অধ্যাদেশও ছিল, স্বাক্ষরেও ছিল, সব জায়গায় ছিল, পরিষ্কার করে লেখা ছিল। গণভোটের ব্যাখ্যায় বলা হয়েছে যে গণভোট এই কারণে যাতে করে একটা গণতান্ত্রিক সংবিধান রচিত হয় এবং স্বৈরশাসন ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশ আসতে না পারে। এখন বিএনপি মুখে বলছে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটা জাস্ট একটা মানে কি বলবো, এটা পালন করছে না, মানে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন মুখে বলছে, কিন্তু শুরুতেই বিসমিল্লাহ তো গেল, এখনো সময় আছে, 180 দিন পার হয়নি। এগুলো তো দরকার নাই ভাই, না 130 এই প্রক্রিয়া আপনি করবেন না। তো এটা তো জাতিকে আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। এটা জুলাই সনদে যেভাবে আছে সেই প্রক্রিয়া হবে। কোন প্রক্রিয়া? জুলাই সনদে পরিষ্কার বলে দিয়েছে, আমি বলছি আপনাকে, বলেন আপনি বলেন। অনুচ্ছেদ 8 তফসিল 1 পড়ে দেখেন, নাম বলতেছেন কি কি এক্স্যাক্টলি পয়েন্ট। সেটা হলো প্রথমে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে ওনারা শপথ নেবেন। এটা বিএনপি শুরুতে নাকচ করছে। তো বিএনপি নাকচ করলে কি হবে? মানে ইলেকশনের আগে নাকচ করছে। বিএনপি আগে নাকচ করুক, এখন করুক, কোন অবস্থায় বিএনপিটা নাকচ করতে পারবে না। এটা 70% মানুষের ভোটে এই রায় এসেছে, অতএব বিএনপি কে এই অথরিটি ভোটাররা দেয়নি যে বিএনপি এটা বাতিল করতে পারবে। বিএনপি জনগণের যদি ওই ওনাদের পক্ষে যে পার্সেন্টেজ মানুষ ভোট দিছে, বলে যে জনগণ আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে, একইভাবে 70% মানুষ রায় দিয়েছে যে আগে আপনাকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এখন বিএনপি যেটা করছে, তারা কিছু লোক তাদের পক্ষে বয়ান দেওয়ার
করার জন্য দাঁড় করে আরেকটা নিছে। যে এখন আপনাদের এই সঙ্গে মিডিয়াতে আমরা সমঝোতা, দেখতেছি, গোপন বৈঠক, মিডিয়াতে এইটা আমরা কি- দেখতেছি যে কিছু বিএনপির পক্ষ থেকে আসতেছেন আর কিছু বিএনপির বয়ানটাকে বৈধতা দেওয়ার জন্য কিছু বয়ান হাজির করা হচ্ছে। এটা জলজন্তভাবে জুলাই চার্টারের বিরুদ্ধে বক্তব্য। জুলাই চার্টার পরিষ্কার করে পড়েন, আমার আর যে প্রশ্ন 4টা হলো- পয়েন্টের উপরে সবাই ভোট হয়েছে পড়েছে আমি জুলাই সেটা পড়েন। চার্টার। সেখানে আমাদের পরিষ্কার জামাতে আছে ছিলেন। সংবিধান খুব সংস্কার ভালো করে পরিষদের শপথ পড়েছেন। নিতে হবে। এটা খুব বিএনপি ভালো একবারও করে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে কি হয়? না, না। বিএনপি রাজি না হলে কি হয়? এমন- বিএনপি কি না, না, বাংলাদেশ না, 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 আপনি তো বলছেন জনগণ, না, না, বিএনপি আপনি রাজি বলছেন না বিভ্রান্ত হলেই করছে। হবে না। আপনি বলছেন বিভ্রান্ত করছে এটা বিএনপি, বিএনপি তো রাজি বাংলাদেশের হয় না, বিভ্রান্ত করছে 70% কিভাবে? মানুষ রাজি, বিএনপি রাজি না, না না, হলে না, কি বিএনপি হয়? তো আগে আমার বলছে মনে হয়- বিএনপি না বললে আচ্ছা, আপনি আমার কথা গণভোটের শুনুন। রায় শোনেন, পৃথিবীতে সেলিম ভাই, 26টা দেশে শোনেন, গণভোটে একেবারে গণভোট এক দেড় হয়েছে, মিনিট সময় আছে। একটা দেশে time দেন, আমি time গণভোটের রায় বাদ দিয়ে প্রত্যাখ্যান করছে পৃথিবীর একটা যে দেশে আপনি নাই। এর আগে বলছেন বিএনপি রাকিব, আগামী রাকিব, 100 আপনি একটু বছর বলবেন যে, এই আহ, ভুলের জন্য এই তাকে প্রসঙ্গে আফসোস একটু করতে করে হবে বলুন, বলে সূত্রগুলো রাখলাম। বলেন, আর কি আগামী হচ্ছে যে 100 বছর আচ্ছা, আপনি কথা বলতে আওয়ামী শোনেন, লীগের সাথে যখনই- সমঝোতার ইস্যু আসছে, যখনই- রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা সুসমঝোতা করছে, আর একটি বিষয়ে জামাতের প্রতি একটা ইঙ্গিত অনেকে করছেন, এটাও কি আচ্ছা, উনি যে জামাতের মিয়া গোলাম আচ্ছা, পরোয়ার আচ্ছা। সাহেবের একটা রাজনৈতিক বক্তব্যকে সেলিম স্ট্যান্ড ভাই, করে আমার বললেন, সময় শেষ। ওনার জায়গা থেকে উনি এই কাজটি সঠিক করে নেন। যে, জামাতের আপনি মিয়া তো প্রমাণ- গোলাম আপনি তো পরোয়ার প্রমাণ দেখাইতে হবে। একজন আপনি তো evidence দেখাইতে হবে। প্রবীণ বর্ষিয়ান না, আমি ওনাকে রাজনীতিবিদ। ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, আমি হ্যাঁ, ওনার আপনি বক্তব্যটা স্ট্যান্ড বলছি। শব্দ বলেছেন। আমি ওনার বক্তব্যটা না, এটা স্ট্যান্ড বাজি আপনি বলছি। বলতে পারেন না। আমি বক্তব্যটা স্ট্যান্ড বাজি আপনি বলছি। বলতে পারেন যে ওনার বক্তব্য সঠিক না। আমি কিন্তু বক্তব্যটা আপনি স্ট্যান্ড বাজি stand বলছি। বাজি বলতে আমি পারেন। ওনাকে স্ট্যান্ড বাজি বলিনি, আমি বলছি ওনার হ্যাঁ। বক্তব্যটা স্ট্যান্ড বাজি। হ্যাঁ। আপনি কথা তো বারবার এত- মিসটিউনিং করতেছেন। হ্যাঁ। নো 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 নো, তা আমার আপনি মনে হয় জুলাই সনদের ক্ষেত্রে যে মিসটিউনিং জামাত করতেছেন, ইসলামীকে- একেবারে হবে মিসটিউনিং না, হবে না ভাই। ইসলামীকে আপনি নো নো নো, আপনি মানে আমি জামাত এখানে অ্যানালাইজ করতে ইসলামীর পারবো না। বক্তব্যের বিপরীতে এই ভাইও, আমি তো ওনাকে না, একদম না, আপনি তো কথা বলতে দিচ্ছেন না। আপনি তো আমার time ও কেড়ে রাজনৈতিক নিচ্ছেন। বিশ্লেষক মনে করেছি। উনি হ্যাঁ, তো বলেন। আমরা উনি শুনি। চলে গেলেন 86-তে। এটা তো হলো বিএনপির বক্তব্য, এটা আওয়ামী লীগের বক্তব্য। তো এটা উনি আপনি- বলবেন এটা ঐতিহাসিক সত্য আমি বলবো না। ঐতিহাসিক সত্য আমি বলবো না। এটা ঐতিহাসিক সত্য আমি বলবো না। জেনারেশন লোক অতীতমুখী রাজনীতি করবেন না। ওমা, কেন এগুলো কেন পুরাতন কেন বিএনপি আমি আওয়ামী লীগের 71 আমি ধারণ করবো না, আমি 47 ধারণ করবো না, আমি 52 ধারণ করবো না, নিষেধ করবে কেন? তাহলে আমি 86 ধারণ করতে সমস্যা কোথায়? অতীতমুখী রাজনীতি হলো রাকিব, জাতির মধ্যে রাকিব, তাহলে বিভাজন বাংলাদেশ কি সৃষ্টি 24 সাল থেকে শুরু একাত্তর হয়েছে? তো আমরা বলছি। বাংলাদেশ কি 24 সাল থেকে শুরু 71 হয়েছে? আমাদের গর্ব। তো আমি তো গর্ব করবো। 71 বাংলাদেশের, হ্যাঁ। 71 তো আমরা 86 এনেছেন। তো 86 আনলে সমস্যা কোথায়? 86 তো এটা তো 86 আনলে সমস্যা কোথায়? 86 না 86 আনলে সমস্যা কোথায় বলেন? অতীতমুখী রাজনীতি। তো 86 তো আমি অতীত টানবো না। আমি কিছু পয়েন্ট না থাকলে শোনেন শোনেন, আমার মনে হয় সার্কামটেনশিয়াল রাকিব- এভিডেন্স আপনি বলছেন, হ্যাঁ। সার্কামটেনশিয়াল এভিডেন্স তাহলে আমি 86 টানবো না। 86 আমি টানবো না। 86 এই ঘটনার সাথে এই প্রসঙ্গ যায় না। এটা কেন যায় না? অতীতমুখী রাজনীতি। তাহলে আপনি গোলাম পরোয়ারের বক্তব্যটা ক্লিয়ার করে যান এখানে। উনি যে স্ট্যান্ডবাজি করেন এটা করেন, আমি কি পরিষ্কার? অনেকগুলো পয়েন্ট দেখে কি বলেছি। পয়েন্ট দিছেন আপনি? যে বিএনপি জুলাইকে এখানে নাকি স্যার আপনি জুলাইতে, হাসিনা থেকে নিয়েছেন জুলাইতে। বাস্তবায়ন মানে আপনি করেন নাই। হাসিনার ইস্যু তো জুলাইতে সেলিম গেছেন। ভাই, আমাদের শোনেন, সময় না, না, শেষ। আমাকে একটু শেষ রাকিব করে ভাই, দেন, আমাকে এক মিনিট সময় এটা দেন। সময় শেষ। প্রকারান্তরে রাকিব, আওয়ামী লীগের রাকিব, সময় শেষ হয়ে গেছে। আমি আমাকে আপনাদের 10 ধন্যবাদ আমাকে জানাচ্ছি। দশ সেকেন্ড পরের বক্তব্য বলে দিলাম। উনি তো বারবার মিস যদি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, সেলিম ভাই, 10 সেকেন্ড জুলাই বলে দিন। বাস্তবায়ন না হয় তাইলে এটা আওয়ামী লীগকে পছন্দ হবে। রাকিব, আওয়ামী লীগকে 10 দেখে নিয়ে সেকেন্ডে আসেন। বলুন, 10 এটাই সেকেন্ড। বলে দিলাম। শোনেন, আমি বলি, জারি রাখেন। আচ্ছা আপা, 10 আমাকে একটু সেকেন্ড। সময় দেন, আমি টাইম পাই না। শোনেন, আমি 10 বলি আপনাকে, আমি শেষ করি 30 সেকেন্ড, আপনি পরে ওখান থেকে এটা নিয়েন। শোনেন, সেটা হচ্ছে কি, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে কি, বিএনপি যে স্বাক্ষরিত জুলাই সাইন করেছে, সেই স্বাক্ষরিত জুলাই সনদের বাইরেও গিয়ে বিএনপি অনেক কিছু মানে নেই। ধরেন অধস্তন বিচার প্রক্রিয়া, সংশ্লিষ্ট সচিব বাতিল করা, এগুলো নিয়ে আপনার পলিটিক্স করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি যেগুলো করেছে, এগুলো যদি বিএনপি অক্ষর অক্ষর পালন না করে, বিএনপিকে আমরা কাঠগড়াদার করাবো। কিন্তু আপনি বক্তব্য মিসটুইং, মানে বিএনপি যা মিসটুইং করেছে এটা কোনো জুলাই ভাই, সনদের একটু বলতে বাইরে দেন। গিয়ে- সময় শেষ আপনার না, হয়ে বিএনপি মিসটুইং করে না। জুলাই সনদ এগুলো নাই। উনি একা এভাবে তো কথা হয় না আসলে, বুঝছেন? এভাবে না, না, এভাবে কথা, Amendment করার কোনো কথাই না। কারণ সংবিধান কখন নতুন সংবিধান এভাবে লেখা, নতুন সংবিধান না লিখলে আপনি নতুন সংবিধান লেখার আয়োজন করেন। শোনেন, জন্য আমরা জুলাই করি নাই। কেন এই জুলাই নতুন সংবিধান লেখার জন্য করে নাই? নতুন সংবিধান লেখার জন্য জুলাই করে নাই। ওইটা 72 চলে গেছে, দেখছেন? মূল সমস্যা 72, দেখছেন? মূল সমস্যা 71, মূল সমস্যা 71, মূল সমস্যা 72। সময় একেবারেই শেষ। মূল সমস্যা এই ছিল 71, আজকের মূল সমস্যা সম্পাদিত। 72, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি। আর এই সময় হচ্ছে